রাত পেরোলেই পরে কোরবানির ঈদ এবং দেশ জুড়ে নানান প্রস্তুতি নেওয়া হয়েছে এই উৎসব উদযাপনের জন্য। কোরবানির পশু প্রস্তুত, হাট বসেছিল রাজধানী সহ সারা দেশ জুড়ে। পরিষ্কার পরিচ্ছন্নতা বড় অনুষঙ্গ, যার দায়িত্ব ঢাকা শহরের 2 সিটি কর্পোরেশনের 2 অভিভাবকের। মূলত তারাই কোরবানির হাটগুলো থেকে শুরু করে কোরবানি দেওয়ার পর যে বর্জ্য, তার ব্যবস্থাপনার দায়িত্বটি পালন করবার চেষ্টা করেন। এই দফায় 19,000-এর বেশি কর্মী নিয়োগ করা হয়েছে। এই বিষয়টি জানবো আমরা নাগরিকদের কি করণীয়, কতটার মধ্যে কি করলে পরে এই নগরকে পরিষ্কার রাখা যাবে, স্বাস্থ্যকর রাখা যাবে, সেই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। স্বাগত আপনাকে। এবং উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, আপনাকেও স্বাগত আমাদের এই আলোচনায়। আমি ফরিদ হোসেন এবং সুভাষ সিংহ রায় 2 নির্বাহী কর্মকর্তার কাছ থেকেই শুনি আসলে প্রস্তুতির কথাটি এবং নগরবাসী হিসেবে আমাদের দায় দায়িত্ব সম্পর্কে। শুরুতেই মিজানুর রহমান যদি আমাদের ধারণা দেন যে আজকে রাত কোথাও কোথাও সকালেও আমরা দেখি যে কোরবানির পশু কেনা বেচা হয়, বিশেষ করে গরু বাদে ছাগল ভেড়া এগুলোর কেনা বেচাটা চলে। ফলে হাট কেন্দ্রিক যে পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটির জন্য আপনাদের কি পরিকল্পনা? পাশাপাশি কোরবানি হয়ে যাওয়ার পরে দ্রুত নগরীকে পরিচ্ছন্ন করবার জন্য কি প্রস্তুতি আপনাদের? ধন্যবাদ খুবই জনপ্রিয় উপস্থাপিকা এবং 2 বিদগ্ধ সাংবাদিক এবং আমার সহযোদ্ধা উত্তর সিটি কর্পোরেশনের এবং 71 টিভির সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ। আমি শুরুতে যে রাত পোহালে খুবই ধর্মীয়ভাবে ত্যাগের একটি বিষয়, আমি সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য উপস্থাপন করছি। আপনারা জানেন যে বিগত কয়েক বছর থেকে আমরা যে সমস্ত সুবিধাগুলা করেছিলাম যে বর্জ্য অপসারণের ক্ষেত্রে বিশেষভাবে, সেটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিচার বিশ্লেষণ করে এই বছর তার কর্ম পরিকল্পনা সাজিয়েছে। প্রথমত যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে সেটি হচ্ছে যে আগে যেখানে একটা ব্যবস্থাপনার মাধ্যমে সবগুলো বিষয়, যেটি হাটের বর্জ্য ব্যবস্থাপনা, ওয়ার্ড ভিত্তিক যে পশু জবাই করা হতো সেটির ব্যবস্থাপনা, এইবার আমরা সেটিকে দুটোকে সম্পূর্ণ পৃথক ব্যবস্থাপনার মধ্যে হাটের জন্য যে যান যন্ত্রপাতি, জনবল এবং তার দেখভাল করার দায়িত্ব একটা আলাদা ব্যবস্থাপনা, জনবল সহ সবকিছু পৃথক করে দেওয়া হয়েছে। এবং ওয়ার্ড ভিত্তিক যে অলি গলি থেকে শুরু করে সবকিছুর জন্য আলাদা একটা ব্যবস্থাপনা রাখা হয়েছে। সেখানে পিসিএসপি থেকে শুরু করে মাঠ পর্যায়ের পরিচ্ছন্ন কমিটি শুরু করে কাউন্সিলর, সামাজিক সংগঠন থেকে শুরু করে আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং আমাদের যান যন্ত্রপাতি। এই ক্ষেত্রে আমরা খুব দৃঢ়চিত্রে বলতে পারি, আপনারা নিশ্চয়ই বলবেন যে আমরা পূর্বের যে কোনো সময় চেয়ে আমরা বিগত কয়েক বছরের কিছুটা সাফল্যের নমুনা আমরা দৃষ্টান্ত স্থাপন করেছি। সেই পূর্বের যে অভিজ্ঞতাগুলা সেগুলোকে বিচার বিশ্লেষণ করে এবং আমাদের যান যন্ত্রপাতি এবং জনবল। আমি বুঝতে পারছি না, আপনার টেলিফোনটি কি কোনোভাবে স্পিকারে দেওয়া কিনা, নাকি আপনার ওখানে কোনো টেলিভিশন চালানো? শব্দ বুঝতে কিছুটা অসুবিধা হচ্ছে। আবার আসবো আপনার কাছে মিজানুর রহমান, সহকর্মীরাও নিশ্চয়ই চেষ্টা করবেন যেন পরিষ্কার শুনতে পাই। এই ফাঁকে মীর খায়রুল আলমের কাছ থেকে শুনে আসি। মীর খায়রুল আলম, আবহাওয়ার পূর্বাভাস দেখছিলাম এবং সেই অনুযায়ী কাল দুপুর নাগাদ বৃষ্টিপাত হতে পারে। ঢাকা শহরে কোরবানির ঈদের দিন বৃষ্টি হওয়া মানে আমরা এমন ছবি তুলে আনি বা আমাদের ক্যামেরা এমন ছবি উঠে আসে যে মনে হয় রক্তের নদী বয়ে যাচ্ছে। এই বিষয়ে আপনার বক্তব্য কি এবং উত্তরের পরিচ্ছন্নতার জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? পুরো নগরীটি একটি কসাইখানায় পরিণত হয় কোরবানির ঈদকে কেন্দ্র করে, যত্রতত্র কোরবানি দেওয়া হয়। এর আগে উদ্যোগ নেওয়া হয়েছিল নির্ধারিত স্থানে কোরবানি দেওয়ার, যেটি এখন আর দেখা যাচ্ছে না, তার মানে ব্যর্থ হয়েছে। ফলে ব্যবস্থাপনার জন্য আপনাদের কি কি নির্দেশনা, কি প্রস্তুতি? মীর আলম। জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমি যারা দর্শক শ্রোতা রয়েছে, যারা সংযুক্ত রয়েছেন অনলাইনে, সকলকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আসলে যেটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলছিলেন বর্জ্য ব্যবস্থাপনার বিষয়,
আপনারা জানেন যে বর্জ্য ব্যবস্থাপনাটি বিশেষ করে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যে বর্জ্য উৎপাদিত হয়, গত বছর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রায় 19,500 মেট্রিক টন ওয়েস্ট উৎপাদন হয়েছিল। এবছরও আমরা ধারণা করছি যে ওরকমই প্রায় 20,000 মেট্রিক টনের মতো বর্জ্য উৎপাদিত হবে। এগুলোকে ম্যানেজ করার জন্যে আসলে যেটা আপনি প্রশ্ন করেছেন যে বৃষ্টি হলে রক্তের নদী বয়ে যায়, সেজন্য আমরা নির্দিষ্ট স্থানে কোরবানির বিষয়টাকে ফেসিলিটেট করেছি। আমাদের 54টি ওয়ার্ড রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে, এবং প্রত্যেকটি ওয়ার্ডে 3টি করে নির্দিষ্ট জায়গা করা হয়েছে যেখানে কোরবানির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেখানে ত্রিপল দিয়ে আচ্ছাদিত করা হয়েছে। কোরবানি করার জন্য যে পদ্ধতি রয়েছে, যে উপকরণ রয়েছে, সেগুলোকে সরবরাহ করা হয়েছে। যারা কোরবানি করবেন সেই ইমামদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যারা মাংস প্রক্রিয়াকরণ করবেন তাদেরকেও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রয়োজনীয় পরিমাণ যে অন্যান্য দ্রব্যাদি, ক্লিনিং ম্যাটেরিয়ালস, সেগুলো আমরা প্রোভাইড করেছি। আমরা আশা করছি এটাকে মোবিলাইজ করছি আমরা। আমি একটা উদাহরণ, একটি কেন্দ্রে আমরা যদি ধরি খায়রুল আলম, তাহলে একসাথে কতগুলো পশু কোরবানি দেওয়ার সক্ষমতা আপনাদের আছে? আপনাকে বলতে পারি যে ধরেন যদি মিরপুর 3 নম্বর ওয়ার্ডে সকাল কটা থেকে শুরু হবে, এবং যদি কেউ সেখানে পশু নিয়ে যান তাহলে কত ঘন্টা পর তার এই কার্যক্রমটি শেষ হবে বলে তিনি আশা করতে পারেন? আমি বলতে পারি যে 3 নম্বর ওয়ার্ডে আমাদের একটি প্যারিস মাঠ রয়েছে, সেখানে ঈদগাহ আছে। ঈদের নামাজ শেষ হওয়ার সাথে সাথেই কোরবানির জন্য পশুগুলো আগেই লোকজন নিয়ে আসবে, সেটা প্রস্তুত থাকবে মাঠের পাশেই। এবং আমরা এট এ টাইম প্রায় অলমোস্ট 50টি গরু কোরবানির ব্যবস্থা ওখানে রেখেছি। এবং একটি বিষয় যে আমরা আশা করছি যে ওই স্পটেই 5 শতাধিক পশু কিন্তু কোরবানি হবে। এই জন্যে যে প্রত্যেকটি পশু আনায়নের জন্য আমরা 1,000 টাকা করে প্রণোদনা ঘোষণা করেছেন মাননীয় মেয়র মহোদয়। সুতরাং আমরা এক্সপেক্ট করছি যে ওখানে ব্যাপক সাড়া পড়বে, এবং সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতিও আমাদের রয়েছে। আমরা যে নেটওয়ার্ক তৈরি করেছি, আমরা আশা করছি না যে যত্রতত্র এবার খুব তেমন একটা কোরবানি হবে, অধিকাংশই নির্দিষ্ট স্থানে কোরবানি হবে বলে আমরা আশা করছি। মীর খায়রুল আলম থাকবেন আপনি আমাদের সাথে। ফরিদ হোসেন, আপনার এলাকায় কোথায় সিটি কর্পোরেশনের উদ্যোগে কোরবানির ব্যবস্থা করা হয়েছে আপনি জানেন কিনা? সহকর্মীদের কাছে এই আলাপটি শুনেছেন কিনা? এবং প্রচারণা যথেষ্ট বলে মনে করছেন কিনা, যাতে এই প্রণোদনার মতো একটি সিদ্ধান্ত নিয়েছে, তার মানে সিটি কর্পোরেশন উৎসাহিত করতে চায়, সেই অনুযায়ী প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যম, মূলধারার গণমাধ্যম বা ব্যক্তি পর্যায়ে কোনো মাধ্যমে ফরিদ হোসেন নজরে পড়েছে কিনা, খবর হয়েছে কিনা? ধন্যবাদ ফারজানা রূপা। আমি উত্তরার 7 নম্বর সেক্টরের বাসিন্দা। আমি এটা এই খায়রুল আলম সাহেবের কাছে এই প্রথম শুনলাম যে এরকম নির্দিষ্ট ওয়ার্ড ভিত্তিক কোরবানি দেওয়ার ব্যবস্থা আছে। হয়তো আমার নিজের অজ্ঞতার প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমি আমার আশেপাশে আমি কিছুক্ষণ আগেও আমাদের একটা ক্লাব আছে, সেই ক্লাবে বসে কোরবানি সংক্রান্ত অনেক আলাপ আলোচনা হচ্ছিল। সেই ক্লাবও 5-6টা গরু কোরবানি দিচ্ছে। আমি সেখানেও কারোর কাছে শুনলাম না যে এটা এই ধরনের একটা ব্যবস্থা আছে। তো সেটা মানে আমি কথাটাই জানতে চেয়েছিলাম যে এখন কোনো মাইকিং বা প্রচারণা বা কোনো পোস্টার, মানে এই যে প্রণোদনার কথাটা বলা হলো, সেটারও আমি কোনো খবর রাখি না। কারণ আমরা আশেপাশে প্রতিবেশী কেউ না, আমাদের নিজেদেরই যে অ্যাপার্টমেন্ট বিল্ডিং আছে সেখানেও 6-7টা গরু কোরবানি দেওয়ার প্রস্তুতি চলছে। সেখানেও আমি এই ধরনের কোনো কথা কারোর মুখে শুনছি না। এবং সকলেই কিন্তু আমরা সহ আমাদের বাসার সামনে যে রাস্তাটা আছে সেখানেই কোরবানিটা দেওয়া হয়। পরবর্তীতে কোরবানি হওয়ার পরে ঘরের ভিতরে ক্যাম্পাসে এনে তারপরে অন্যান্য কাজ করা হয়। যার ফলে আপনি যেটা বলছিলেন ফারজানা রূপা, যে যদি বৃষ্টি হয় তাহলে পরে একটা এই রক্তগুলি দেখা যাবে বৃষ্টি পানির সঙ্গে যাচ্ছে। তবে একটা জিনিস আমি এখানে বলতে পারি যে
গত কয়েক বছরে প্রতি বছরেই আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে লক্ষ্য করছি যে সিটি কর্পোরেশনের, আমাদের উত্তর সিটি কর্পোরেশনের ব্যাপারটাই আমি বলি, যে সেখানে কোরবানির পরে খুব দ্রুত যে ধরনের ব্লিচিং পাউডার ছড়ানো, তারপরে বর্জ্য পরিষ্কার করা, সেগুলো কিন্তু যথাসময়ে তারা যেটা বলেন সেই রকম ভাবেই হয়ে যায়। এবং এটা আমি দেখেছি গত বছরের যেটা হয়েছে তার আগের বছরের চেয়ে ভালো হয়েছে, এবং আমি আশা করছি এই যে জায়গাটি বেশ চ্যালেঞ্জ নিয়েই করে, বিশেষ করে উত্তর সিটি কর্পোরেশনের নজরে পড়েছে, এটার জন্য তারা প্রশংসার দাবি রাখে। এবার নিশ্চয়ই দক্ষিণ সিটি কর্পোরেশনও করবে, কিন্তু চূড়ান্তভাবে যদি আমরা বলি যে এই বর্জ্য ব্যবস্থাপনার চূড়ান্ত জায়গাটিতে একটি নির্ধারিত জায়গায় কোরবানি দেওয়া, মানে যত্রতত্র কোরবানি না দেওয়া, এটিকে যদি অর্জন করতে হয়, মীর খায়রুল আলম, আপনি দেখলেন আমাদের এখানে 5 জনের একজন ফরিদ হোসেন, তিনি জানেন না, তিনি সংবাদকর্মী, তিনি আপনাদের সিটি কর্পোরেশনের একটি গুরুত্বপূর্ণ জায়গায় বসবাস করেন এবং আমি ধারণা করি সেখানে সকলেই সচেতন মানুষ। ফলে আসলে প্রচারণার জায়গাটি আপনাদের সাথে কথা না বললে পরে জানা যাচ্ছে না। আপনার কি মত মীর খায়রুল আলম? জি, ধন্যবাদ আপনাকে। আসলে নির্দিষ্ট স্থানে কোরবানির বিষয়টা আমরা প্রত্যেকটা ওয়ার্ডে 3টি স্থান নির্ধারণ করেছি, বাট সব জায়গায় সারা কিন্তু একরকম পাওয়া যাবে না। আর প্রণোদনার যে কথাটা বললাম সেটা শুধুমাত্র প্যারিস মাঠের জন্য মাননীয় মেয়র মহোদয় এবার পরীক্ষামূলকভাবে চালু করেছেন। তো আমাদের ব্যবস্থা আছে উত্তরা 7 নম্বর সেক্টরের নিকটবর্তী আপনাদের কোনো নির্ধারিত জায়গা আছে যেখানে? স্পেসিফিক বলতে পারবো না, স্পেসিফিক বলা যাবে না, তবে প্রত্যেক ওয়ার্ডেই 3টা করে অ্যাটলিস্ট জায়গা আছে। আমি বলতে পারি এটা, ধরেন আমি এই ইস্কার্টন কলোনিতে থাকি, এখানে কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশন এর ব্যবস্থাপনায় কলোনির মধ্যে গরু কোরবানির ব্যবস্থা করা হয়েছে। সো দ্যাট এইভাবে আছে, সব জায়গায় আছে। আমার মনে হয় যে আর কালচারাল একটা বিষয় আছে যে মানুষ তো অভ্যস্ত তার বাড়ির সামনে কোরবানি করে, অথবা যেটা বললেন সাংবাদিক মহোদয়, ক্লাবের সামনে, এটা সমাজ বা সম্প্রদায় কমিউনিটি ভিত্তিক কোরবানি করা হয়। এই বিষয়টা আস্তে আস্তে যত ফেসিলিটেট করব, আমরা আশা করছি এবার যে 3টা করে করেছি ওয়ার্ডে, এইটার আরো বেশি করে বাড়াবো এবং এটাকে আরো প্রচারের মধ্যে আসলে আস্তে আস্তে। খায়রুল আলম, মানে যদি আমরা না জানি পরে তাহলে কেমন করে হবে, এবং একটি জায়গায় প্রণোদনা, একটি জায়গাকে নিশ্চয়ই আপনারা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন যেন সেটিকে পাইলট ভেবে অন্যরা উৎসাহিত হন, সেটি পরিষ্কার, কিন্তু অন্যগুলোরও প্রচারণা যারা চান তারা যেন যেতে পারেন, জানতে পারেন, সেটি নিয়ে কথা বলছিলাম। নিশ্চয়ই আসবো আবার আপনার কাছে। সুভাষ সিংহ রায়, এই নগরীতে বরাবরের প্রসঙ্গ জলাবদ্ধতা, বরাবরের প্রসঙ্গ পরিচ্ছন্নতা, এখানে আমরা সিটি কর্পোরেশন বা যারা নির্বাহী বিভাগ আছে তাদেরকে অনেক বেশি দায়িত্ব দিই। নাগরিক হিসেবে আমরা আসলে কতটুকু সচেতন? আমরা যারা হাটে গেলাম তারা আসলে সেই হাটের পরিচ্ছন্নতা নিশ্চিত করবার ব্যাপারে কতটা তৎপর? বা এই যে ঘরে ঘরে এখন যে আয়োজনটি চলছে, নিজের ঘর, নিজের আঙিনা পরিষ্কার করার রাখবার দায়িত্বটা এই নগরের মানুষ আসলে কতটুকু পালন করছে? নাগরিক দায়িত্বের জায়গায় আমরা নিজেকে দেখতে না পেয়ে সিটি কর্পোরেশনকে অনেক বেশি দেখতে পাই, এর কারণই বা কি বলে মনে করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এতক্ষণ ধরে যে কথাগুলো বললেন 2-3টি বাক্য, এর মধ্যে কিন্তু উত্তর নিহিত আছে, এবং খুব পরিষ্কার করে বলতে পারি যে আমরা নাগরিক দায়িত্ব সঠিকভাবে পালন করি না, এবং পালন না করার যে আমাদের যে ব্যর্থতা সেটাও আমরা স্বীকার করতে চাই না, এবং অপরের ওপর দায়িত্ব চাপিয়ে দিয়েও আমরা নিজেকে মুক্ত থাকতে চাই। এবং সিটি কর্পোরেশন করবে, তাদের দায়িত্ব রয়েছে, কারণ 40,000 মেট্রিক টন 2 সিটি কর্পোরেশন মিলে বর্জ্য অপসারণ এত অল্প সময়ের মধ্যে বেশ একটা চ্যালেঞ্জের কাজ। সেই কাজটি তারা কিন্তু গতবারও করেছে, তার আগের বারও করেছে, এবার আরও ভালো করে করবে, এটা আমরা প্রত্যাশা করি। কিন্তু আমরা নাগরিক যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা বেশ খানিকটা ব্যর্থ, এবং সেটাকে যে আমাদের নিজেদের কর্তব্য মনে করাটা, সেটাও কিন্তু আমরা কখনো করি না সবসময়, এবং নিজেরা অনেক জটিলতার জায়গা তৈরিও করি। অনেক উদাহরণ দেওয়া যাবে। আমি লালমাটিয়াতে থাকি, উত্তর সিটি কর্পোরেশনের এলাকা, এবং এই এলাকাতে উচ্চ মধ্যবিত্তদের বসবাস। সেখানে আমার নিজের আঙ্গিনা পরিষ্কার রাখা এবং সেটাকে
আরেকজনকে উৎসাহিত করা, সেক্ষেত্রে আমি কখনো কোনো উদাহরণ দেখি নাই। এটাই আমাদের নাগরিক জীবনের একটা বড় ব্যর্থতা। আমরা দায়িত্ব উপরের উপরে চাপিয়ে দিই এবং সবসময় দোষ ধরবার চেষ্টা করি, নিজের সংশোধিত হই না। এটা আমি প্রায় ক্ষেত্রে লক্ষ্য করি, বিশেষ করে বর্জ্য অপসারণ এবং আপনি ড্রেনিং যে সিস্টেম, সেই সিস্টেমকে কিন্তু আমরাই নানান ক্ষেত্রে ব্যত্যয় ঘটাই। নানান রকম পলিথিনের বর্জ্য কিংবা আপনার বিভিন্ন রকম কোমল পানীয়র যে সমস্ত বোতল আমরা ইচ্ছে করেই যেন ড্রেনের মধ্যে ফেলে দেয়, এরকম একটা পরিস্থিতির আমরা কিন্তু দেখে আসছি। অনেক ব্যবস্থাপনার অগ্রগতির কথা আমরা বলি, হ্যাঁ, অনেক প্রান্তিক বিচ্যুতি আছে, ত্রুটি বিচ্যুতি আছে, আরও অনেক করবার ছিল, আরও অনেক দেখবার ছিল। একটু আগে আলাপ হচ্ছিল যে আমরা প্রচার কতটা করতে পেরেছি। এত ভালো একটি কাজের উদ্যোগ গত 2-3 বছর আগে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র যেটা উদ্যোগ নিয়েছিলেন, সেটা 3 বছরে কতটা সম্প্রসারিত করতে পেরেছি, কেন এতটা পারলাম না, আমাদের এই জায়গাটা ত্রুটি কোথায়, সেটা আমাদের খুঁজে বের করাটা প্রয়োজন। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে আজ থেকে 15-20 বছর আগে ঢাকা শহরে বর্জ্য ব্যবস্থাপনা যে অবস্থায় ছিল তার থেকে অনেক অনেক অগ্রগতি হয়েছে। আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনে আমরা যে হলের আশেপাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যা দেখেছি, তখন তো আমরা এরকম জায়গায় বসবাস করতাম না। সেখানেও যে পরিস্থিতি আমরা ভয়ঙ্করতা দেখেছি, সেখান থেকে আমরা অনেকখানি অগ্রগতি করেছি। কিন্তু ওটা সন্তুষ্ট থাকলে চলবে না, আমাদেরকে অনেক চ্যালেঞ্জ নিয়ে সামনের দিকে এগোতে হবে। আর এটাও বলে রাখি, 40,000 মেট্রিক টন বজ্র অপসারণ এত সহজ ব্যাপার নয়। সে কাজটা যখন আমরা করতে পারছি, তাহলে আরো অনেক কিছু করতে পারবো। সেক্ষেত্রে নিশ্চয়ই সকলের সহযোগিতা প্রয়োজন। তারপরে যদি এই প্রশ্নটি করি যে এই দফায় নির্ধারিত জায়গায় কত শতাংশ কোরবানি হবে বলে ধারণা করছেন 2 সিটি কর্পোরেশনের কর্মকর্তারা, বিরতির পর শুনবো। থাকুন একাত্তর জার্নালে। আমাদের সাথে আছেন ফরিদ হোসেন, সুভাষ সিংহ রায়, মীর খায়রুল আলম এবং মিজানুর রহমান। ফরিদ হোসেন এবং সুভাষ সিংহ রায় যুক্ত থাকবেন আলোচনায়। মিজানুর রহমান, যেটি বিরতির আগে জানতে চেয়েছিলাম যে আপনাদের কি ধারণা কত শতাংশ কোরবানি নির্ধারিত জায়গায় হতে পারে এবং এই দফায় ঢাকা শহরে কোরবানির সংখ্যাই বা কেমন দাঁড়াতে পারে? ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি 2 সাংবাদিক সেভাবে ফরিদ সাহেব এবং সুভাষ বাবুর প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমাদের উপরে যে আস্থা এবং তারা যে প্রশংসা করেছেন, এই প্রশংসা আমাদের দায়বদ্ধতাকে আরো বাড়িয়ে দিল এবং আমাদের জন্য অনুপ্রেরণারও এটি একটি আমি মনে করি যে হিসাবে থাকবে। তো আমরা যেটি বলছি যে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলবো যে আপনারা জানেন যে বিগত আরো 3 বছর আগেও কিন্তু এই উদ্যোগগুলো কিন্তু নেওয়া হয়েছিল। আসলে বাস্তবতার প্রেক্ষিতে বলতে চাই, সেটি আসলে খুব একটি সাড়া পড়েনি এবং সেই কোনো রকমের না। আমরা এবারও কিন্তু উৎসাহ করেছি, কোনো জায়গা থেকে কিন্তু ওইরকম আমরা পাইনি, কারণ আমার যে বিনিয়োগটা কিংবা আমি ওখানে গিয়ে ব্যবস্থা রাখলাম, কেউ আসলো না, কিন্তু কয়েকটি জায়গা থেকে এসেছে, আমরা সেখানে আমরা করে দিয়েছি, সেটি তাদের নিজস্ব উদ্যোগ চাহিদার প্রেক্ষিতে কিন্তু। সুতরাং পার্সেন্টেজ হিসাব করার মতো আসলে যে পরিমাণগুলো আমি সেটি সত্যিকার অর্থে বলার মতো কিছু নেই, কারণ এটি আসলে আমাদেরকে আরো সামাজিক একটা বিষয় এবং ধর্মীয় বিষয়, এগুলাকে যদি আমি সবাইকে উদ্বুদ্ধ যতক্ষণ পর্যন্ত করতে না পারবো, এবং আমি সবাইকে একটু আগে আমাদের সুভাষ সাহেব বলছিলেন যে আসলে এই যে সবার সচেতনতার বিষয়টা, বর্জ্য ব্যবস্থাপনা কিংবা এই যে এই সমস্ত বিষয়গুলো, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা যে বর্জ্য যেখানে সেখানে আমরা কোরবানি দিলে যে এটা পরিবেশের জন্য ক্ষতিকর হচ্ছে এবং আমাদের জন্য একটা বাড়তি বিড়ম্বনা হচ্ছে। আমাদের 10টা জায়গা থেকে এই যে বর্জ্য পরিবহন করা আর একটা জায়গা থেকে পরিবহন করা, কারণ আমাদের তো আমরা তো মানুষ, আমার যে পরিচ্ছন্ন কর্মীটা কাজ করে তারা কিন্তু কায়িক পরিশ্রম, অমানবিক কাজ করে। আগে এই যে আজকে রাত্রের থেকে শুরু হলো, ঢাকা শহরে প্রায় 3rd ডে পর্যন্ত, যেটি আমরা নিষেধ করি যে 3য় দিন কোরবানি না করার জন্য, এই মানুষগুলা কিন্তু অমানবিকভাবে এবং কন্টিনিউয়াসলি কিন্তু তারা কাজ করে যাচ্ছে। এই যে হাটের বর্জ্য অপসারণ করে কালকে দুপুর থেকে শুরু করতে হবে তাদেরকে কিন্তু এই বর্জ্য অপসারণ। সুতরাং এটি আসলে সবাইকে এগিয়ে আসতে হবে। এটি যতক্ষণ পর্যন্ত আসলে একটা ধর্মীয় একটা আন্দোলনের মতো আমি মনে করি যে করা না সম্ভব না হবে, ততক্ষণ পর্যন্ত এইভাবে বলে কয়ে কিন্তু এখানে কিন্তু আসলে সম্ভব হবে বলে আমি মনে করি। তাহলে তো সিটি কর্পোরেশনের দায় দায়িত্ব কমে যাবে মিজানুর রহমান, মসজিদ, মাদ্রাসা এবং যারা ধর্মীয় নেতা আছে তাদের দায় দায়িত্ব বেড়ে যাবে। আমি জানি না যে নির্বাহী প্রতিষ্ঠান হিসেবে সিটি কর্পোরেশন আসলে এমন করে ভাবে কিনা। আরেকটি
জন্য প্রসঙ্গ প্রস্তুত আছি, সেবাটি আর- দেওয়ার জন্য আমরা করে রেডি আছি, এখানে আমাদের যে ব্যয় করার জন্য প্রস্তুত আছি, আমরা সুনির্দিষ্ট জায়গা দেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু সম্ভবত 2019 কি 18 সালে করে দেওয়া হয়েছিল, কয়জন পেয়েছিল আপনারা বরং সেই ফাঁকা মাঠের ছবি জনগণকে দেখিয়েছেন, সেটি নিশ্চয়ই ভুলে যাননি। সুতরাং এই চিত্র কেন আমরা এই অপব্যয়টি করব যতক্ষণ পর্যন্ত এটির সর্বোচ্চ সদ্ব্যবহার না হবে, সেরকম মানসিকতা আমাদের গড়ে না উঠবে। আপনি কি মনে করেন মিজানুর রহমান ব্যক্তিগতভাবে যে কোরবানি নির্ধারিত জায়গায় হওয়া উচিত? যে আপনি কি ব্যক্তিগতভাবে মনে করেন কিনা, বিশ্বাস করেন কিনা যে এই নগরকে পরিচ্ছন্ন রাখতে হলে কোরবানি নির্ধারিত জায়গায় হতে হবে, যত্রতত্র করা যাবে না? না, এটাই আসলে তো আমার তো সমাজের কথা চিন্তা করতে, মানুষের কথা চিন্তা করতে, স্বাস্থ্যের কথা, ধর্ম নিশ্চয়ই আমার মনে হয় না যে এইভাবে একটা ইন্ডিভিজুয়ালি কোরবানি করতে হবে এইভাবে সুনির্দিষ্ট ইয়েতে। কিন্তু আমি যদি আমার সবার জন্য সহায়ক হয়, আমি আপনার আমার স্বাস্থ্যের জন্য সহায়ক হয়, আমার পরিবেশের জন্য সহায়ক হয়, তাহলে সেটি আমি মনে করি যে করতে কোনো ধর্মীয় কোনো বাধা আছে বলে আমি মনে করি না। আমি ধারণা করি যে যদিও এটি ব্যক্তিগত প্রসঙ্গ, আপনি এবং আপনার পরিবার কোরবানি করেন। আপনারা কোথায় কোরবানি করেন, নির্ধারিত জায়গায় নাকি নিজেদের আঙিনায়? বাস্তব কথা যেটা আসলে যে আমিও উত্তর সিটি কর্পোরেশন, আমাদের ফরিদ সাহেব বললো ওনারই খুব কাছাকাছি জায়গাতে আমি বসবাস করি। তা আসলে ওই এক চিত্রই আমি অকপটে স্বীকার করতে হচ্ছে, যেটা বাস্তব, যেটা সত্য, সেটা তো অস্বীকার করার জায়গা নেই আমার পক্ষে। আর আমি আসলে আমার যে অবস্থা, আমার পক্ষে কোরবানির সময় আমি উপস্থিত থাকিও না, কারণ হচ্ছে যে ওই যে আপনারা যে আমাদের প্রশংসা করেছেন, আসলে সে সমস্ত কাজেই আমাদেরকে এবং উত্তর সিটি কর্পোরেশন সেখানে থাকতে হবে। আমার ছোট ছেলের উপরে দায়িত্ব দিয়ে আমাকে চলে যেতে হবে। যদি কাউকে দায়িত্ব দিয়ে চলে যেতে হয়, সেই ক্ষেত্রে আপনাদের যে আয়োজন নির্ধারিত জায়গায়, সেটি সুবিধাজনক নাকি আসলে পারিবারিকভাবে নিজেদের ব্যবস্থাপনাটা সুবিধাজনক? না, ওটি যদি থাকতো তাহলে তো আমি অবশ্যই, ধরেন আমার একটা সিস্টেম থাকতো যে আমার একটা হয়তো 50টা গরু জবে হবে, আমার একটা সিরিয়াল আসতো, আমার হয়তো 40 নম্বর সিরিয়াল আসতো, আমার ওইভাবে প্রসেসিং হয়ে যেত, তারপরে গিয়ে আমার ছেলে কিংবা আমার পক্ষ থেকে তারা সেটা রিসিভ করে নিয়ে আসতো। কিন্তু আসলে ওই পরিবেশটা, ওই মানসিকতাটা বা ওই ক্ষেত্রটা এখনো পর্যন্ত হয়নি। সেটি হয়তো আমাদেরকে প্রত্যাশায় কিংবা আমাদেরকে সেই সুদিনের অপেক্ষায় থাকতে হবে। ফলে যে ব্যবস্থাপনাটি আপনারা করতে পারেননি, এটি তো এখন তাহলে পরিষ্কার হলো যে 3 বছর আগে আসলে ঘোষণা দিয়ে কোনো লাভ হবে না, ব্যবস্থাপনাটি করার দায়িত্ব তো আপনাদেরই, নাকি? ব্যবস্থাপনা আমরা করেছিলাম। আমি নাগরিক হিসেবে যদি চিন্তা করি, আমি তো আসলে উদ্বুদ্ধ হইনি, আমি সেই মানসিকতা আমাদের মধ্যে এখনো গড়ে ওঠেনি, আমার সেই সংস্কৃতি গড়ে ওঠেনি। আমার ধর্মীয়ভাবে আমার বাধা না থাকা সত্ত্বেও কিন্তু আমি কিন্তু আসলে ওইদিকে এগিয়ে যাইনি, কারণ আমি আমার ভাই বোন কিংবা আমার পরিবার কিংবা আমার যে পার্শ্ববর্তী যে প্রতিবেশী আছে তাদেরকে ছেড়ে হয়তো আধা কিলোমিটার দূরে কিংবা ধরেন 4 নম্বর সেক্টরের খেলার মাঠে গিয়া আমার পক্ষে আসলে সেই গরুটাকে নিয়ে যাওয়ার মতো সেই মানসিকতা কিংবা সেটি আমি এখনো প্রস্তুত হইনি। মিজানুর রহমান থাকবেন আপনি। মীর খায়রুল আলম, আপনার সহকর্মী বিষয়টিতে উদ্বুদ্ধ হননি, তিনি আপনার সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। ফলে আসলে এই প্রক্রিয়াটিকে আপনারা নিজেরাই যদি ধারণ না করেন, বিশ্বাস না করেন, আস্থায় না নেন, তাহলে এই যে প্রশিক্ষণ দেওয়া, এত আয়োজন, সেগুলো বিফলে যায় কিনা, এগুলো অর্থহীন বলে যারা দর্শকরা শুনছেন বা আমরা নগরবাসী, তারা আগামীকাল যদি এটা ভেবেও থাকি, এখন নিরুৎসাহিত বোধ করবো কিনা? মীর খায়রুল আলম। কেন নিরুৎসাহিত বোধ করবেন? কারণ আমরা তো চাচ্ছি, সরকার চাচ্ছে মানুষ নির্দিষ্ট জায়গায় কোরবানি দিক, সেজন্য প্রয়োজনীয় ফ্যাসিলিটিস, যদিও এটা 100% কাভারেজ নাই, বাট আমরা করছি। এগুলো ফ্যাসিলিটিস না থাকলে তো ওই পুরানা প্র্যাকটিস চলতেই থাকবে। সুতরাং এটা যাতে দীর্ঘদিন না চলে, ধীরে ধীরে মানুষ যাতে অভ্যস্ত হয় একটি জায়গায় কোরবানি করার জন্য এবং যাতে আকৃষ্ট হয়, সেই ফ্যাসিলিটিস গুলো আমরা অব্যাহত রাখবো এবং একটা সময় আশা করি যে এটার ভালো রেসপন্স পাওয়া যাবে। যেটা মিজানুর রহমান স্যার বলছিলেন, দক্ষিণের সিইও মহোদয়, আসলে এই যে বর্জ্য পরিষ্কার করা, প্রায় 40,000 মেট্রিক টন বর্জ্য, এটা কিন্তু চারটিখানি কথা নয়। আমি ইন্ডিভিজুয়াল কোরবানি করলে প্রত্যেক হাউস হোল্ড থেকে কিন্তু আমাদের ব্যাগ দেয়া আছে, সমস্ত জিনিসপত্র দেয়া আছে, ওখান থেকে কালেকশনটা করতে হয়। আর যদি নির্দিষ্ট জায়গায় হয় তাহলে কিন্তু আমার প্রায়, আপনার দেখেন যে 500 ভাগের 1 ভাগ জায়গায়, এক জায়গার থেকে আমি যদি যেটা বললাম যে প্যারিস মাঠের কথা, সেখানে কিন্তু 500 পশু কোরবানি হবে
সুতরাং 500টি ব্যাগ কিন্তু আমরা ওখান থেকেই কালেক্ট করতে পারবো। ইট ইজ ইজিয়ার ফর আস। এবং এটাকে কিন্তু পরিবেশ সুস্থ রাখার জন্য বর্জ্য ব্যবস্থাপনার স্বার্থে এই পদ্ধতিটা কিন্তু ভালো। সুতরাং ফেসিলিটিস ওইভাবে এখন ফুললি এক্সটেন্ডেড না হলেও আমরা ব্যবস্থা রাখবো, না রাখলে তো এটাকে ধীরে ধীরে মানুষকে অভ্যস্ত করা যাবে না। আর যেটা আরো স্যার বললেন যে এই যে ইন্ডিভিজুয়ালি কোরবানি করা কেমন, এটা ইসলাম কিন্তু সামাজিক ধর্ম। কোরআন শরীফে আছে লা ইসলামা ইল্লা বিল জামা। আপনি একটা নির্দিষ্ট জায়গায় যদি পশু নিয়ে আসে সেখানে কিন্তু সোশ্যাল ইন্টারাকশনও হয়, এটাও কিন্তু বিরাট ব্যাপার। সুতরাং এটাকে ফেসিলিটেট করতে হবে ফর দ্য সেক অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট, ফর দ্য সেক অফ কমিউনিটি সেন্টিমেন্ট। জি, থাকবেন মীর খায়রুল আলম। ফরিদ হোসেন, 2 সিটি কর্পোরেশনের প্রধান 2 নির্বাহী কর্মকর্তার আমরা 2 রকম অবস্থান এবং বক্তব্য শুনছি, ফলে আপনি একজন সাংবাদিক হিসেবে এই বাস্তবতাটিকে কিভাবে ব্যাখ্যা করেন ফরিদ হোসেন? ধন্যবাদ। আমি দুজনের কাছে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে কয়েক বছর আগে আমরা জানি যে ঢাকা শহরের কয়েকটি জায়গায় স্লটার হাউস করার কথা ছিল এবং করা হয়েছে। এটা যখন উদ্যোগটা নেওয়া হয়েছিল সকলেই স্বাগত জানিয়েছে। সেগুলোর অবস্থান কি আপনারা আমাকে কিছু বলতে পারবেন? উত্তর দিয়ে দেব। জি, মিজানুর রহমান, নিশ্চয়ই। ধন্যবাদ। আমরা আসলে 2টো স্লটার হাউসের কর্ম পরিকল্পনা নিয়ে এগিয়ে গিয়েছিলাম এবং একটি অলরেডি স্থাপন করা হয়েছে। আমি বাস্তবে বলি যে 3বার আমরা টেন্ডার দিয়েছিলাম যে এটি পরিচালনা করার জন্য, এবং এটিও আপনাকে বলতে দ্বিধা নেই যে আমরা প্রফিট করার জন্য উদ্দেশ্য নয়, জনগণকে ফ্যাসিলিটেট করা এবং এটাকে উদ্বুদ্ধ করা এবং যাতে এটার সর্বোচ্চ ব্যবহার করে পরিবেশে বর্জ্যগুলো যাতে আমরা সুন্দরভাবে করতে পারি এবং পশুর যত রকমের বিষয় বর্জ্য আছে সবগুলোকে একটা সিস্টেম মতো যেন আমরা ব্লাড থেকে শুরু করে সবকিছু পর্যন্ত আমরা যাতে করতে পারি। এবং এটাকে 3বার আমরা দামও আমরা কমিয়ে দিয়েছিলাম, দ্যাট ইজ আমাদের তো একটা ভিত্তিমূল্য থাকে, কিন্তু আমরা কোনো রেসপন্স পাচ্ছি না কোনোভাবেই। আসলে এই জন্য আমরা খুব চিন্তিত আছি, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথেও কথা বলেছি, কিন্তু আসলে এটি এখনো পর্যন্ত আমাদের সেই মানসিকতাটা, ধরেন আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে হয়তোবা কি বলে যে মান্ডা থেকে কিংবা ধরেন যে ধানমন্ডি থেকে গিয়া হাজারীবাগে সে গরু জবাই করে নিয়ে এসে সেখান থেকে করবে, কিংবা একটা গরু নিয়ে সেখানে দাঁড় করায় রাখবে, তারপরে সেটি করবে। আসলে সেখানে আমাদের অনেক সক্ষমতা আছে, কিন্তু প্রতিদিন প্রায় 300 গরু ছাগল এরকম করা সম্ভব হবে, কিন্তু তথাপিও কিন্তু আমরা আসলে রেসপন্সটা পাচ্ছি না। মীর খায়রুল আলম, উত্তর সিটি কর্পোরেশনের অভিজ্ঞতা কেমন? আমাদের অভিজ্ঞতা অনেকটা দক্ষিণ সিটি কর্পোরেশনের মতে। আমাদের 3টা স্লটার হাউস আছে। আমরাও বিজ্ঞপ্তি দিয়েছি, যারা বিজ্ঞপ্তি বাট কোনো বিডার আসলে পাওয়া যাচ্ছে না। বাস্তবতা, ঢাকা ইজ এ ভেরি ডেন্সলি পপুলেটেড সিটি, এবং এই যে 3টা আমাদের উত্তরে মাত্র 3টা আছে। দেখেন, একটা দূর যদি 4-5 কিলোমিটার ট্রাভেল করে গিয়ে সেখানে স্লটার করে আনতে হয়, এটা আসলে বাস্তবসম্মত না। আবার অভ্যাসেরও একটা বিষয় আছে। এটা আমার মনে হয় যে গভীরভাবে আর অনুসন্ধান করতে হবে, অনুসন্ধান করে তারপরে প্রজেক্ট নিয়ে নতুন ভাবে করতে হবে। ফরিদ হোসেন, আমি যে কথাটা বলছিলাম যে এটাতে প্রমাণ হয় যে আমরা যে এখন যে কথাটা বলছিলেন যে একটা নির্দিষ্ট জায়গায় ওয়ার্ডে এনে কোরবানি করা, সেটা কেন এটা এবার উল্লেখযোগ্য সাড়া পাবে না, যে কারণে স্লটার হাউসের ব্যাপারটাও কোনো সাড়া পায়নি। আমরা একটা জিনিস হচ্ছে কি, যেখানে দেখুন আমি নিজে সহ জানি যে এরকম অনেকেই আছে যে আমরা যত্রতত্র কোরবানি দিতে চাই না, কিন্তু আমাকে তো একটা ভালো বিকল্প দিতে হবে। এবং সেই বিকল্পটা দেওয়ার জন্য তারা যদি হঠাৎ করে একটা সদিচ্ছামূলক কিছু একটা পদক্ষেপ নেন যে আমি এই জায়গাটায় করেছি, তাহলে তো কোনো লাভ হবে না। আপনাকে এখানে এটা বিশাল বড় এক ধরনের কর্মযজ্ঞের মধ্যে নিতে হবে। একটা ওয়ার্ডের মধ্যে কতটা গরু কোরবানি হয় সেগুলো সার্ভে করতে হবে। কতটা গরুকে যদি আমি মনে করেন যে 500 গরু যদি আমি সেখানে নিয়ে আসতে পারি, তাহলে পরে বাকিরা যদি করে তাহলে আস্তে আস্তে একটা শুরু হবে। অর্থাৎ এই যদি অর্ধেক গরু যদি আমি সেই নির্দিষ্ট জায়গায় কোরবানি দিতে পারি সেই ওয়ার্ডের, বাকি অর্ধেক না হয় তারা দিল, আবার সামনের বছর সেটা আবার তারা উৎসাহিত হবে। কাজে সেই ধরনের পরিকল্পনা না করে শুধু সদিচ্ছা আমি একটা বলে দিলাম যে এটা আছে, সেভাবে কিন্তু কখনো হবে।
এবং যার ফলে এই যে একবার হলো না, আমি যা নিশ্চিত জানি যে পরের দিনের পত্রিকার পাতায় দেখা যাবে যে এই নির্দিষ্ট স্থানে মানে ফাঁকা পড়ে আছে, সেই ছবিগুলো যদি তারা চেপে দেয় তাহলে আরো বেশি এটা একটা হাস্যকর ব্যাপার হবে। আগে এগুলোকে যখন করা হয় শুধু করার জন্য করা না, আমি মনে করি যে সমন্বিত একটা প্রচেষ্টা নিলে, দেখুন আমি একটা কথা বলি, আমাদের বাংলাদেশের এই যে সচেতনতার কথাটা বলা হলো, সবসময় কিন্তু আমরা জনগণকে দায়ী করতে পারি। আপনি দেখবেন ফারজানা রূপা, এই যে আমাদের অত্যাধুনিক পরিবহন ব্যবস্থা, মেট্রো রেল আছে, সেখানে মেট্রো রেলে তো অতি সাধারণ মানুষরা যাতায়াত করে, একেবারে অতি সাধারণরাও কিন্তু যাতায়াত করে, কিন্তু আপনি যদি সেখানে, আমি নিয়মিত সেখানে চলাচল করি, সেখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে তেমন কোনো অভিযোগ নেই। তো এই যে লক্ষ লক্ষ লোক, মানে প্রতিদিন সেখানে 3.5 লাখ করে লোক যাতায়াত করছে, তারপরেও মেট্রো রেলের স্টেশন, মেট্রো রেলের ভিতরে কেউ মানে সেই অর্থে কেউ কিছু খাচ্ছে না, কিছু মানে পানিও পান করছে না। তো এটা তো একটা শিক্ষণীয় ব্যাপার যে আমাদের দেশের মানুষ পারে, তাদেরকে যদি একটা যদি তাদের জন্য নিয়ম বেঁধে দেওয়া হয় এবং শক্ত করে সেটি মানতে বাধ্য করা হয় এবং কঠিনভাবে সেটি পর্যবেক্ষণে রাখা হয়, এটি হচ্ছে মেট্রো রেলের ক্ষেত্রে হয়েছে। নিঃসন্দেহে সেগুলো যদি এখানে করা হয়, এখানে সিটি কর্পোরেশনগুলোর সাথে সমস্যাটা হচ্ছে যে আস্থাহীনতার ব্যাপার। যেমন ধরুন যে একজন যদি সিটি কর্পোরেশনে সেই জায়গায় যাবে, সে কতটা সুবিধা পাবে, সে সকালে করতে চাইলে সকালে পাবে কিনা, সে মানে সময়ের একটা ব্যাপার আছে, কোরবানির মানুষের মধ্যে মন মানসিকতায় সেই ধরনের জিনিসগুলো আছে। অনেকেই মানে নামাজ পড়ার সাথে সাথেই সে কোরবানি করে ফেলতে চায়, এবং এই যে ঘটনাগুলো আছে এগুলো একদিন যদি শুরু মানে এটা নিতে হবে যে আজ থেকে আমি শুরু করলাম, আমি 3 বছর পরে এটা ফল পাবো, এবং এটাকে আমার লেগে থাকতে হবে, এই ধরনের ভাবে আপনার কাজ করতে হবে। ওই প্রতিজ্ঞা নিয়ে না কাজ করলে দেখা যাবে যে আমি করেছিলাম কিন্তু কেউ আসেনি বা তেমন সাড়া পাওয়া যায়নি, সেভাবে ছেড়ে দিলে হবে। সুভাষ সিংহ রায় কোনো কিছু যুক্ত করবেন? বিশেষ করে মীর খায়রুল আলম মিজানুর রহমান আছেন আমাদের সাথে। আমি 1 থেকে 1.5 মিনিটের একটু কথা বলতে চাই। নিশ্চয়ই বুঝলাম এই আলোচনাটা খুব জরুরি ছিল, কেননা এই আলোচনা সবাই আসলে উপস্থাপন করতে চায় না। কোনো কিছু স্বয়ম্ভূ না, উদ্যোগ নিতে হয়। কিন্তু আমাদের একটা ত্রুটি আছে আমাদের জাতিসত্তার ভিতরে, যে আমরা আরম্ভ করিতে পারি কিন্তু সমাপ্ত করিতে পারি। আপনি 90টা ওয়ার্ডের কাউন্সিলরদের দায়িত্ব রয়েছে, এবং শুধুমাত্র প্রশাসনিক উদ্যোগ নিলেই সমস্ত উদ্যোগ বাস্তবায়ন ঘটবে না। এখানে রাজনৈতিক উদ্যোগটি একটা বড় জরুরি বিষয়। এবং এমন মানুষকে আমি শুনেছি তার এলাকায় কাউন্সিলরকে সে জানেন। কাউন্সিলররা যদি এই বিষয়ে সামাজিক উদ্যোগ গ্রহণ করেন এবং যদি দায়িত্ব নেন, এখানে স্লটার হাউস তৈরি করা এমন কোনো কঠিন কাজ না। আমি দীর্ঘ 32 বছর যাবৎ উৎপাদন এবং বিপণন পেশার সাথে যুক্ত। আমি খুব ভালো করে জানি আমরা যখন কোনো কিছুর উপস্থাপন করি, আমরা কিন্তু সেটা প্রি মার্কেটিং করি, এবং আমরা এক্ষেত্রে একেবারেই ব্যর্থতার জায়গা আমরা দেখতে পাচ্ছি। এবং 2 জনকে ধন্যবাদ, তারা আপনার উপস্থাপনার আজকের এই আয়োজনে তারা কিন্তু প্রকৃত সত্যটি উপস্থাপন করে ফেলেছেন এবং বলতে বাধ্যই হয়েছেন এক অর্থে। কেননা উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে অনেকগুলো ব্যবস্থাপনা থাকতে হয়। আমি যদি এখন কাউন্সিলরদেরকে যদি এই উদ্বুদ্ধ করতে না পারি, এটা দুবারে কথা বলা হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমি কিন্তু বাস্তবায়ন করতে পারবো না। এই যে এটা অনেক উদাহরণ পৃথিবীর সমস্ত জায়গায় আছে, বাংলাদেশেও আছে। ফরিদ ভাই এতক্ষণ ধরে যা বললেন, আমাদের মেট্রো রেল দেখিয়ে দিয়েছে কিভাবে মানুষ শৃঙ্খলিত হয়ে সে তার পরিবহন ব্যবস্থাপনায় প্রথম দিকে অনেক হইচই থাকলেও, অনেক রকম বাধা থাকলেও, অনেক রকম ষড়যন্ত্র থাকলেও, তারা কিন্তু এখন তারা বুঝে গেছে যে মেট্রো রেলে কিভাবে উঠতে হবে, কিভাবে পরিবহন করতে হবে। অতএব শুরু করাটা যেমন জরুরি, ব্যবস্থাপনাটা সার্বিকভাবে এটা এগিয়ে নিয়ে যাওয়া এবং সেটা বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়া, সেটাই সার্থকতা। আমি বললাম হয়ে গেল, সেটা কিন্তু হবে না। একদম পরিষ্কার। অনেক ধন্যবাদ মিজানুর রহমান এবং মীর খায়রুল আলম আমাদেরকে আজকের ব্যস্ততম সময় দেওয়ার জন্য। আগামীকাল নিশ্চয়ই কঠিন দিন এবং সেই দিনেও নিশ্চয়ই আলোচনায় আপনাদের পাবো। পরের খবরের আলোচনায় যাবার আগে